Good morning, students. Today we are going to deconstruct a wonderful poem, The North Ship, written by Philip Larkin. Lesson 9. তো প্রথমে at first আমরা রাইটার সম্বন্ধে একটু কিছু জেনে নিই। Philip Arthur Larkin, 1922 to 1985, was a renowned English poet and novelist. His first book of poetry was The North Ship, followed by two novels, Jill and A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Wedding and High Windows. He was offered the position of Poet Laureate in 1984 but declined. এই যে ফিলিপ আর্থার লার্কিন, ইনি 1922-তে জন্মগ্রহণ করেছিলেন, বুঝতেই পারছো, এবং 1985-এ মৃত্যুবরণ করেছিলেন। ইনি ছিলেন একজন রিনাউন্ড ইংলিশ পোয়েট, অর্থাৎ ফেমাস ইংলিশ কবি। শুধু তাই নয়, নোভেলও লিখেছেন, তাই জন্য নভেলিস্টও ছিলেন। তার প্রথম পোয়েট্রি ছিল নর্থ শিপ, যে কবিতাটা আমরা রিসেন্টলি যে কবিতাটা আমরা পড়ব, সেই কবিতাটাই তার প্রথম কবিতা ছিল। তারপর তার কিছু নোভেলস লিখেছিলেন, জিল অ্যান্ড দ্য গার্ল ইন উইন্টার। তারপরে হি কেম ইন টু প্রমিনেন্স, তিনি সবথেকে বেশি পরিচিত হয়েছিলেন বা ফেমাস, তিনি তার খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন যে কবিতাটা লেখার পরে, পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, সেটা কি লেস ডিসিভড, দ্য লেস ডিসিভড। তারপর তিনি হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ লিখেছেন। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট। এটা কিন্তু একটা বেশ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এই কবিতার ক্ষেত্রে আমাদের জানা দরকার। তাকে পোয়েট লরিয়েটের একটা উপাধি, সেই সময় সব থেকে বিখ্যাত ফেমাস একটা টাইটেল বলা চলে, সেটা কিন্তু সম্মান বা টাইটেল যেটা ছিল পোয়েট লরিয়েট, মানে সেরা কবির সম্মান যেটা, সেটা দেওয়া হতো, কিন্তু তাকে দেওয়া সত্ত্বেও তিনি সেটা ডিক্লাইন করেছিলেন। কারণটা কবিতাটা পড়তে পড়তে আমরা আস্তে আস্তে সেটা জানবো, কেন ডিক্লাইন করেছিলেন, কবিতার সঙ্গে কিছুটা সে রিলেশন আছে। তারপরে দেখো এই পোয়েমের একটা সারাংশ এখানে কিন্তু দেওয়া রয়েছে। কি সম্বন্ধে পোয়েম? দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস। এই পোয়েমটা তিনটে শিপের জার্নি সম্বন্ধে বর্ণনা করেছে। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন। তিনটে শিপই কিন্তু একই ডেস্টিনেশন, অর্থাৎ একই গন্তব্যস্থলে যায়নি। Their destinations are different. The ships, there are only three ships. They set out a journey, but they are sailing over the sea, but their destination were different. While two ships return back, যেখানে দুটো শিপ রিটার্ন ব্যাক করেছে, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles. এখানেই আমরা তাহলে পার্থক্য পেয়ে গেলাম যে দুটো শিপ, ওয়াইল টু শিপস রিটার্ন, দুটো শিপ রিটার্ন করেছে, তারা ফিরে এসছে, কিন্তু ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, কিন্তু একটা শিপ সে আর ফিরে আসেনি, সে তার যে যাত্রা, তার যে সেইলিং, তার যে জার্নি কন্টিনিউ করেছে। অ্যান্ড ফেসেস পেরিলস, এবং মুখোমুখি হয়েছে অনেক ডেঞ্জার এর সম্মুখীন, অনেক বিপদের সম্মুখীন হয়েছে, অনেক সমস্যার প্রবলেমের সম্মুখীন হয়েছে, কিন্তু তবুও সে তার জার্নি কন্টিনিউ করে গেছে। এখানেই হলো প্রথম দুটো শিপের সঙ্গে এই শিপটার পার্থক্য, একটা পরিষ্কার, একটা ক্লিয়ার ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। কি না, ফার্স্ট এবং সেকেন্ড শিপ রিটার্ন করেছে, থার্ড শিপ ডিডন্ট রিটার্ন। দিস শিপ কন্টিনিউড হিজ জার্নি ইন স্পাইট অফ প্রবলেমস, ডেঞ্জার্স অ্যান্ড পেরিলস। ভয়, বিপদ, ডেঞ্জার যাই আসুক না কেন, সেগুলোর সব মুখোমুখি হয়ে তার জার্নি চালিয়ে গেছে। এই যে থার্ড শিপকে বলা হয়েছে লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন। আমাদের বিভিন্ন রকম অ্যাম্বিশন থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, বিভিন্ন রকম ইচ্ছা থাকে, ডিজায়ার্স থাকে, সেগুলো ফুলফিল করার জন্য আমাদের সামনে অনেক প্রবলেম সেগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু সেইগুলোকে ওভারকাম করার জন্য আমাদেরকে কি করতে হয়? স্ট্রাগল করতে হয়। কি করতে হয়? স্ট্রাগল করতে হয়। জাস্ট লাইক দ্য থার্ড শিপ, যেরকম সে তার যে অ্যাসপিরেশন সেটাকে অ্যাচিভ করার জন্য সে প্রচুর স্ট্রাগল করেছে, কিন্তু
এটাই এখানে ফার্স্ট এবং সেকেন্ড শিপের সঙ্গে থার্ড শিপের একটা বেশ একটা ক্লিয়ার একটা ডিফারেন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে বলতে পারি দ্য আপহিল জার্নি অফ হিউম্যান বিংস has been depicted in the image of the North Ship that travels amidst the perils. দেখো কবিতাটা একবার পড়ে নিই, তারপরে আমরা লাইন বাই লাইন বাংলা করার চেষ্টা করছি। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky. And one was rigged for a long journey. The first ship turned towards the west, over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. The second turned towards the east, over the sea, the quaking sea, and wind hunted it like a beast to anchor in captivity. দেখতে পাচ্ছ শিপের ছবিও দেওয়া আছে। The third ship dropped towards the north, over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the decks shone frostily. The northern sky rose high and black over the proud unfruitful sea. East and west ships came back happily or unhappily, but the third went wide and far into the unforgiving sea under a fire-spilling star, and it was rigged for a long journey. দেখো আমরা কবিতাটা দেখে নিই। এখানে একটা জিনিস দেখো, এই কবিতাটায় দিস পোয়েম কনসিস্ট অফ 24 লাইন্স। এখানে 24টা লাইন রয়েছে, আমরা যদি ঠিকঠাক গুণই দেখতে পাবো, হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 6 স্ট্যাঞ্জাস। 6টা স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টে করে লাইন আছে, এবং 4টে লাইনের মধ্যে আমরা যদি দেখি খুব সুন্দরভাবে সব কিছু ডেসক্রিপশান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 24 লাইন্স অ্যান্ড 6 stanza contains 4 lines each. বলছে I saw 3 ships go sailing by. আমি দেখেছিলাম 3টে শিপ। কটা শিপ? How many ships? 3 ships go sailing by. তারা সেল করছে, সমুদ্রে যাত্রা করছে। Over the sea, over the sea বলা হয়ে গেল। তাহলে আমিটাকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ফার্স্ট পার্সন ন্যারেটিভ। দেখো আমাদের সঙ্গে কোনো একটা কিছু ঘটলো, আমরা সেটা দেখলাম, দেখে এসে আমি যখন গল্প করি সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে কিন্তু ইউজ করি না, আমরা পাস্ট টেন্সে লিখি। কোন টেন্সে লিখি? পাস্ট টেন্সে। যে আমি ওখানে গিয়েছিলাম, এই ঘটনা ঘটেছিল। তাহলে এখানে আমরা বলতে পারি I means the poet. The poet saw 3 ships. The poetic persona, we can use the poetic persona. He saw 3 ships go sailing by. তারা সমুদ্রে যাত্রা করার জন্য, ওভার দ্য সি, সমুদ্রে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছে। কেমন সি? দ্য লিফটিং সি, দ্য লিফটিং সি, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। আমরা কোনো কাজ যদি আরম্ভ করি, বলা হয় সমস্ত যাত্রা যে এই কাজ করবি, সকাল সকাল কাজটা আরম্ভ কর। সকাল সকাল বলতে কোনো কিছু আর্লি, তাড়াতাড়ি কোনো কিছু আরম্ভ করা। কোনো কাজে সাফল্য পেতে গেলে, সাকসেস পেতে গেলে, সাকসেস পাওয়ার মূল মন্ত্র হলো কোনো কাজ তাড়াতাড়ি আরম্ভ করা। এখানে দেখো মর্নিং কথাটা ইউজ করা আছে, অর্থাৎ দ্য টাইম ইজ মর্নিং অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য সি ইজ ভেরি গুড। ওয়েদার, ভেরি গুড ওয়েদার। দ্য ওয়েদার এন্টাইজ দ্য শিপ, শিপগুলোকে প্রলুব্ধ করছে, টু সেল ফর, সেইলিং করার জন্য শিপগুলোকে প্রলুব্ধ করছে। এত সুন্দর একটা ওয়েদার। আর তখনকার দিনে জাহাজগুলো তোমরা জানো, তোমরা পায়ে বিভিন্ন হলিউড মুভি টুভি দেখলে বুঝতে পারবে, সেখানে সমস্ত পুরনো যে শিপ তাতে বড় বড় পাল ছিল, আর প্রচণ্ড বেগে হাওয়া বইতো, আর পালে বাঁধতো, আর ওই জাহাজগুলো তখন কিন্তু চলতো। তা যখন যাত্রা শুরু করবে 3 শিপস ওভার দ্য সি, তখন সিটা কেমন না? লিফটিং সি, লিফটিং সি, অর্থাৎ সমুদ্রে খুব সুন্দর একটা ঢেউ উঠছে, এবং সকালের যে বাতাস, একটা কমপ্লিট ফাইন ওয়েদার ফর দ্য জার্নি অফ দ্য শিপ। শিপের জার্নি করার জন্য একটা খুব ভালো ওয়েদার, ভালো আবহাওয়া। তাহলে সিটা কেমন? লিফটিং, সুন্দর ঢেউ উঠছে সমুদ্রে। আর কি হচ্ছে?
উইন্ড রোজ, বাতাসও বইছে, সেই বাতাস উইন্ড দ্যাট ইজ নট এ স্ট্রমি উইন্ড, ঝোড়ো বাতাস নয়। কখন না, ইন দ্য মর্নিং স্কাই। এইবার কবি বলছেন অ্যান্ড ওয়ান ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি। এই যে তিনটে শিপের কথা বলা হলো, তিনটে শিপের মধ্যে কবি আবার মানে একদম পার্টিকুলারলি স্পেসিফাই করে দিচ্ছেন, আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন যে তিনটে শিপ, তো তিনটে শিপের মধ্যে একটা শিপ লং জার্নির জন্য রিগড হয়ে আছে। রিগড মানে প্রস্তুত হয়ে হওয়া, প্রিপেয়ার্ড হওয়া, ঠিক আছে। রিগড মানে এ বোট অর শিপ ইকুইপড ফর এ লং জার্নি। যখন কোনো বোট অথবা শিপ কোন লম্বা জার্নির জন্য প্রস্তুত হয় তাকে আমরা বলবো রিগড। কি বলবো? রিগড। তাহলে কবি কিন্তু আমাদেরকে এখানে পরিষ্কার বলে দিল যে একটা শিপ, যে শিপটা ধরো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, রানিং কম্পিটিশান হচ্ছে, সেখানে বিভিন্ন প্রতিযোগী আছে, তার মধ্যে দেখিয়ে দেওয়া হলো এই যে প্রতিযোগী এ হলো সব থেকে ভালো দৌড়াতে পারে, জোরে দৌড়াতে পারে। তা কবি যেন আমাদেরকে স্পেসিফাই করে দিচ্ছে যে ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। থ্রি শিপসের মধ্যে একটা পার্টিকুলার শিপকে তিনি আইডেন্টিফাই করছেন, আমাদের অ্যাট্রাকশন সেই দিকে নিয়ে যাচ্ছেন। দেখো ওই শিপটাকে দেখো, ওই শিপটাকে দেখো। আমরা টাইটেলে জানি টাইটেলটা কি, নর্থ শিপ। তাহলে কবি ওই নর্থ শিপকেই যেন আমাদেরকে ইন্ডিকেট করছে যে যে শিপটার দিকে তোমাদের অ্যাটেনশন দিতে বলছি, দিস শিপ ইজ কল্ড নর্থ শিপ। ক্লিয়ার? আর এখানে সিটা কেমন বলা হয়েছে? লিফটিং। কেমন সি? লিফটিং সি, অর্থাৎ রাইজিং। সুন্দর ঢেউ উঠছে, জাহাজ খুব সুন্দর চলবে, এইরকম একটা ওয়েদারও খুব জেন্টাল ওয়েদার, একটা সুইটেবল ওয়েদার ফর দ্য জার্নি অফ দ্য শিপ, সুইটেবল ওয়েদার ফর দ্য জার্নি অফ দ্য শিপ। এইবার দেখো আমাদের আরও ক্লিয়ার করে দিল। নেক্সট স্ট্যান্জাতে দেখো, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি, দ্য রানিং সি, and by the wind was all possessed and carried to a rich country. বলছে ফার্স্ট শিপ, তিনটে শিপের মধ্যে যেটা ফার্স্ট শিপ, যেটা প্রথম জাহাজ ছিল, সেটা টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। কোন দিকে গেল? কোন ডিরেকশনে গেল? ওয়েস্ট। তাহলে where did the first ship go? In which direction the first ship go? The first ship went towards the west. এইবার দেখো আগে যখন মর্নিংয়ের সিটা ছিল সেই সিটাকে বলা হয়েছে লিফটিং সি, অর্থাৎ খুব সুন্দর ঢেউ উঠছে। তারপরে দেখো দ্য রানিং সি, একেবারে সেই একই রকম কথাই বলা হচ্ছে দ্য রানিং সি, অর্থাৎ সমুদ্রে খুব সুন্দর ঢেউ উঠছে যাতে জাহাজ ভালো চলতে পারে, সেইলিং হতে পারে, অর্থাৎ সুইটেবল ওয়েদার। কেমন ওয়েদার? সুইটেবল ওয়েদার ফর দ্য জার্নি অফ দ্য শিপ, for the journey of the first ship. The weather is very fine. The sea, condition of the sea is very good. The condition of the sea is very good. There is no stormy weather. There is no stormy weather. And by the wind was all possessed. ঠিক আছে, বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড। উইন্ড কী করলো? বাতাস কী করলো? এখানে একটা কাজ করলো, কি করলো? ক্যারেট করে নিয়ে গেল, কন্ট্রোল করলো। কাকে কন্ট্রোল করলো? ফার্স্ট শিপকে, কারণ এখানে ফার্স্ট শিপের কথা বলা আছে। বাতাস কি করলো? কন্ট্রোল করলো, কন্ট্রোল করলো, আর ইনফ্লুয়েন্স করলো, প্রভাবিত করলো। কোন শিপকে? ফার্স্ট শিপকে। এবং তাকে যেন সেই ওয়েস্টের দিকে যাচ্ছিল তাকে ঠেলে নিয়ে কোথায় নিয়ে গেল? ক্যারিড টু আ রিচ কান্ট্রি, একটা রিচ কান্ট্রিতে বয়ে নিয়ে গেল, একটা ধনী দেশে যেখানে প্রচুর টাকা পয়সা আছে। prosperous country, a country which is full of মানি, যেখানে প্রচুর টাকা পয়সা আছে, তেমন একটা রিচ কান্ট্রিতে নিয়ে গেল, একটা প্রসপারাস কান্ট্রিতে ফার্স্ট শিপটাকে নিয়ে গেল। ফার্স্ট শিপটাকে কিন্তু কোনো কষ্ট করতে হয়নি, কোনো ট্রাভেল ফেস করতে হয়নি, কোনো পেরিলস ফেস করতে হয়নি, কোনো বিপদ, কোনো ডেঞ্জার কিছুই ফেস করতে হয়নি। অলরেডি ওয়েদার অর উইন্ড তাকে ক্যারি করে কিন্তু নিয়ে গেল, পজেস করে নিয়ে গেল, কন্ট্রোল করলো। কে কন্ট্রোল করলো? উইন্ড তাকে ক্যারি করে নিয়ে চলে গেল। তাকে কিন্তু কোনো হার্ডেলস কিন্তু ফেস করতে হয়নি। দেখো এর সেকেন্ড শিপটা দেখো, তাহলে ফার্স্ট শিপ কোন ডিরেকশানে গিয়েছিল? ওয়েস্ট ডিরেকশানে। কি হয়েছিল সেখানে? উইন্ড ক্যারেড হিম, পজেসড হিম অ্যান্ড ক্যারেড দ্য শিপ টু আ রিচ কান্ট্রি।
দ্য ফার্স্ট শিপ set sail for the west and the wind possessed it and carried to a rich country. Clear? সেকেন্ড দেখো, এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে প্রথমে বলেছে লিফটিং সি, রানিং সি। এই যে সি, রানিং, সি কোনোদিন রানিং হতে পারে, নিজে দৌড়াতে পারে, সি তো মানুষ না। কিন্তু এখানে সিকে আমরা কি করেছে, এখানে পার্সনিফাই করেছে। কি করেছে? পার্সনিফাই, অর্থাৎ কোনো জীব, নিষ্প্রাণ বস্তু, লাইভলেস থিংস, যার প্রাণ নেই, সেই নিষ্প্রাণ বস্তুর উপরে যদি ব্যক্তিসত্তা আরোপ করা হয়, অর্থাৎ তাকে জীবন্ত বলে ভাবা হয়, লিভিং থিংস বলে ভাবা হয়, সেটাকে কিন্তু বলা হয় পার্সনিফিকেশন। যেন সি দৌড়াচ্ছে, সি তো দৌড়ায় না, এখানে সি ওয়েভসের কথা বলা হয়েছে। নেক্সট, দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় শিপটা কোন দিকে গেল? ইস্ট। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি প্রথমটার শিপটাকে বলতে পারি ওয়েস্ট শিপ, পরের শিপটাকে বলতে পারি ইস্ট শিপ। ঠিক একইভাবে এখান থেকে আমরা একটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে নর্থ শিপ মানে যে শিপটা উত্তরের দিকে গেছে সেই শিপটার নাম নর্থ শিপ, যে শিপটা ওয়েস্টে গেছে সেই শিপটার নাম ওয়েস্ট শিপ, যে শিপটা ইস্টে গেছে তার নাম ইস্ট শিপ। তো বলছে সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি। দেখো এর বেলায় প্রথমে যখন জার্নিটা খুব সুন্দর ছিল সেই সময় ছিল লিফটিং সি, সেই সময় ছিল লিফটিং সি। তারপরে দেখো ফার্স্ট শিপ যখন জার্নি করলো, যে ফার্স্ট শিপ যখন জার্নি করলো, সিটা কেমন? রানিং সি। আস্তে আস্তে ধীরে ধীরে স্লোলি শিপের যে বিহেভিয়ার, সির যে বিহেভিয়ার বা নেচার, সির নেচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কেমন সি? আগে সি খুব শান্ত, সি মানে খুব শান্ত ছিল, যেখানে সুইটেবল ফর জার্নি, সুইটেবল ফর জার্নি, দ্য সি ইজ সুইটেবল ফর জার্নি। আস্তে আস্তে সি কিন্তু ভয়ঙ্কর হচ্ছে, ডেঞ্জারাস হয়ে উঠছে। কি হচ্ছে? দ্য কোয়েকিং সি, দ্য কোয়েকিং সি। সি কিন্তু আর সুইটেবল নেই, যে খুব সুন্দর যাত্রা করার পক্ষে খুব সুন্দর একটা পরিস্থিতি, সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা কিন্তু নয়। এখানে সি ওয়াটার আন্দোলিত হচ্ছে, কোয়েকিং হচ্ছে, কাঁপছে, অর্থাৎ ফুলে ফেপে উঠছে, বড় বড় ঢেউ উঠছে। আর্থ কোয়েক তোমরা শুনেছো, আর্থ কোয়েক মানে ভূমিকম্প, এখানে কোয়েকিং মানে কম্পমান, অর্থাৎ বড় বড় ঢেউ উঠছে। দ্য ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, ঠিক আছে? তার মানে জাহাজ কিন্তু আর খুব ভালোভাবে চলতে, বড় ঢেউ উঠলে কি হবে? জাহাজ সেই ঢেউয়ের আঘাতে জাহাজ কিন্তু বেশি এগোতে পারবে না, প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে। এতক্ষণ কিন্তু একটা ফেভারেবল ওয়েদার ছিল। কেমন ওয়েদার? ফেভারেবল ওয়েদার ছিল। এখন কিন্তু ওয়েদার আর ফ্রেন্ডলি ওয়েদার নেই, আনফ্রেন্ডলি ওয়েদার তৈরি হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য কোয়েকিং সি, নট আ লিফটিং সি, নট আ রানিং সি, দিস ইজ কোয়েকিং সি। তো সি কি করছে? সেই জার্নির কন্ডিশনকে আনফ্রেন্ডলি করে দিচ্ছে, আনওয়েলকামিং করে দিচ্ছে, নট ফেভারেবল করে দিচ্ছে, আনফেভারেবল করে দিচ্ছে, ঠিক আছে? এখন আর কিন্তু ফেভারেবল কন্ডিশন নেই, অনুকূল আবহাওয়া নেই, প্রতিকূল করে দিচ্ছে, যাতে শিপ আর ফরওয়ার্ড হতে না পারে। কোন শিপের ক্ষেত্রে এটা? সেকেন্ড শিপের ক্ষেত্রে কি হচ্ছে? সিটা কোয়েকিং, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এবার কি করছে? আগের উইন্ডটা কেমন ছিল দেখো, উইন্ড দেখো, আগের উইন্ড ফার্স্ট শিপের ক্ষেত্রে দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, উইন্ড সেই শিপটাকে ক্যারি করে একটা রিচ কান্ট্রিতে নিয়ে গেছে, শিপকে কোনো কষ্টই করতে হয়নি, কোনো প্রবলেমই ফেস করতে হয়নি। কিন্তু এই সেকেন্ড শিপের ক্ষেত্রে উইন্ড কি করছে? হান্টেড ইট লাইক আ বিস্ট, উইন্ড এটাকে শিকার করছে লাইক আ বিস্ট, অর্থাৎ উইন্ডের সঙ্গে শিকারির একটা তুলনা করা হয়েছে, এবং ওই সেকেন্ড শিপের সঙ্গে শিকারের তুলনা করা হয়েছে। এখানে শিকার হলো বিস্ট, পশু, পশুর মতো তাকে শিকার করলে, একটা শিকারি যেমন পশুকে শিকার করে, তেমন যেন সেই বাতাস সেই সেকেন্ড শিপটাকে শিকার করছে। এখানে বিস্টের সঙ্গে শিপ, ঠিক আছে, আর উইন্ডের সঙ্গে এখানে হান্টারের তুলনা করা হচ্ছে। ঠিক হান্টার যেমন শিকার করে, হান্টার যেমন একটা বিস্টকে শিকার করে, উইন্ড তেমন ওই শিপটাকে কি করছে? শিকার করছে, অর্থাৎ শিপটাকে আর এগোতে দিচ্ছে না,
প্রচণ্ড স্ট্রমি ওয়েদার তৈরি করছে, ঝোড়ো আবহাওয়া তৈরি করছে, স্ট্রমি সিচুয়েশান, স্ট্রমি ওয়েদার। সেই ওয়েদারে পড়ে কি হচ্ছে, এখানে একটা কিন্তু বলছে উইন্ড হান্টেড, বাতাস তো শিকার করতে পারে না, বাতাস তো মানুষ না, শিকার করে কি হান্টার, হান্টার একজন জীবন্ত বস্তু, বাতাস তো আর লিভিং থিংস নয়, নন লিভিং থিংস। এখানে উইন্ডকে কি করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে, অর্থাৎ মনে করা হচ্ছে যেন ঠিক মানুষের মতো। এটাও একটা পার্সনিফিকেশনের উদাহরণ। উইন্ড হান্ট করলো সেই শিপটাকে লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভ মানে বন্দি করে নেওয়া, ইমপ্রিজেন্ট করে নেওয়া, ইমপ্রিজন করে নেওয়া, বন্দি করে নেওয়া। যে ট্রিম্বলিং সি অর্থাৎ কোয়েকিং সি, ট্রিম্বলিং সি, সিটা তো প্রথমেই আনফেভারেবল ছিল, অনুকূল ছিল না, প্রতিকূল ছিল, ফ্রেন্ডলি ছিল না। তারপরে আবার কি আসলো, উইন্ড। উইন্ড কী হলো, এত জোরে বইছে, এত স্ট্রমি ওয়েদার তৈরি করেছে, তৈরি করে কি করেছে না, সেই জাহাজটাকে অ্যারেস্ট করলো। অ্যাঙ্কর মানে নোঙর করা, আমরা এখানে বলবো অ্যারেস্ট করা, যেমন চোর পুলিশকে অ্যারেস্ট করে জোর করে ধরে নিয়ে যায়, ঠিক যেন সেই বাতাসও বাধ্য করলো, ফোর্সড করলো সেই জাহাজটাকে ক্যাপটিভ করতে, বন্দি করতে, অর্থাৎ সেই জাহাজটাকে আর এগোতে দিল না। ফোর্স টু স্টপ দ্য জার্নি, ফোর্স করলো কি করলো, টু স্টপ দ্য জার্নি, সেই জাহাজের জার্নিটা স্টপ করে দিল, করতে বাধ্য করলো। অ্যাঙ্কর মানে নোঙর করা, জাহাজটা নোঙর করে সেখানে নোঙর করা। আর যে ক্যাপটিভ মানে বন্দি করা, ইমপ্রিজনমেন্ট। তাহলে ফার্স্ট শিপ কি সুন্দরভাবে রিচ কান্ট্রিতে গিয়ে পৌঁছালো, কিন্তু সেকেন্ড শিপের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু একেবারেই বিপরীত। আবার দেখো এদের যে ডিরেকশন দুটোও বিপরীত। কেমন দেখো, আগের ডিরেকশনটা কি ছিল, ফার্স্ট শিপের ক্ষেত্রে ডিরেকশন দেখো, ফার্স্ট শিপ ওয়েস্ট, সেকেন্ড শিপ কোথায়, ইস্ট, অর্থাৎ দুটো অপোজিট ডিরেকশন। দুটো কি ডিরেকশন, অপোজিট ডিরেকশন। প্রথমটার ক্ষেত্রে আমরা তাই দেখলাম সেটা রিচ হয়ে গেল, রিচ কান্ট্রিতে গেল, আর এ তো জার্নি একদম স্টপ করে দিল, জার্নি করতেই পারলো না। তাহলে সেকেন্ড শিপের ক্ষেত্রে বাতাস কি করলো, বাতাস একদম সেই তাকে নোঙর ফেলতে বাধ্য করলো, নোঙর ফেলে তাকে বন্দি করলো। ক্যাপটিভ মানে বন্দি করা, ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। কিন্তু আমরা এখানে বন্দি ভাববো না, আমরা ভাববো তাকে তার যাত্রাটা স্টপ করে দিল। ক্লিয়ার? এখানে ইমপ্রিজনমেন্ট করে নেওয়া, বন্দি করে নেওয়া, ঠিক পুলিশ যেরকম অ্যারেস্ট করে সেই পরিস্থিতিটা ভাবো, একদম পুরো সেই শিপের জার্নিটা স্টপ করে দিল, আর সে এগোতে পারলো না। তাহলে দুটো শিপ কিন্তু হয়ে গেল। দ্য থার্ড শিপ ড্রাফট টুয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটা কোন দিকে গেল, উত্তরের দিকে গেল। এই হলো আমাদের টাইটেল, অর্থাৎ নর্থ শিপ। এই তৃতীয় জাহাজটাকে নিয়েই কথা। এবার তৃতীয় জাহাজটা নিয়ে যেহেতু কথা, ওইগুলো দিয়ে এর সঙ্গে কম্পেয়ার করা হবে বলে সেই জন্য আগে ওইগুলোকে বলা হয়ে গেল। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। তাহলে আগে কেমন সি, আগে সিগুলো দেখে নাও। দেখো আগে সি, দেখো সি এর আগে সব একটা করে অ্যাডজেক্টিভ আছে, সব একটা করে অ্যাডজেক্টিভ আছে। লিফটিং সি, এখানে দেখো রানিং সি, গুড কন্ডিশন, কিন্তু এখানে এসে কোয়েকিং সি, নট ভেরি গুড কন্ডিশন, স্টায়ারিং সি, প্রচণ্ড ঢেউ উঠছে। তারপরে দেখো থার্ড শিপের ক্ষেত্রে আরও পরিস্থিতি আরও ভয়ঙ্কর, আরও ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস। দেখো কেন, এই এখন সমুদ্রটা কি ডার্কেনিং সি, অন্ধকার হয়ে এসেছে। আগে তো তাও আলো ছিল, চলছিল, প্রচণ্ড অন্ধকার যেন ঘনিয়ে এসেছে, ঠিক আছে। সেই অন্ধকার ঘনিয়ে আসা মানে কি, এখানে ডার্ক ইজ দ্য সিম্বল অফ ডেথ, ডার্ক ইজ দ্য সিম্বল অফ ডেথ, কালো রং মৃত্যুর প্রতীক, অশুভ কোনো জিনিসের প্রতীক, খারাপ জিনিসের প্রতীক, ব্যাড অর ইভিলের সিম্বল, ব্যাড, ইভিল, ডেথ এসবের সিম্বল। তাহলে এখানে ডার্কেনিং সি অর্থাৎ যেন ও যেই পথে এগিয়ে যাচ্ছে সেই পথে প্রচুর বিপদ, প্রচুর ডেঞ্জার, প্রচুর পেরিল, ঠিক আছে। দ্য শিপ হ্যাজ টু ফেস পেরিল, ডেঞ্জার, মেনি প্রবলেমস, মেনি ইভিলস, অনেক বিপদের সম্মুখীন তাকে হতে হবে, সেইটারই যেন সিম্বল দিচ্ছে সিটা। কেমন সি না, ডার্কেনিং সি। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফর্থ, কিন্তু সেখানে
এটা খুব সুন্দর একটা লাইন। দেখো, নো ব্রিথ অফ উইন্ড, আবার দেখো পার্সনিফাই করেছে। মানুষ শ্বাস প্রশ্বাস নেয়, বাতাস তো আর শ্বাস প্রশ্বাস নেয় না। বলছে নো ব্রিথ অফ উইন্ড, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমাদের যেরকম একটা ছোট্ট একটা শ্বাস প্রশ্বাস বেরোয়, এই শ্বাস প্রশ্বাসের সময় যে ছোট্ট একটা শর্ট ডিউরেশন বাতাস, সেইটুকু বাতাসও যেন বইছে বইছে মানে ব্লোয়িং হচ্ছে না, সেইটুকু বাতাসও বইছে না, ব্লোয়িং হচ্ছে না। যতটুকু শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যতটুকু ব্রিদিং করার সময় যতটুকু এয়ার আউট হয়, সেই ততটুকু যেন উইন্ড ততটুকুই বইছে না, ব্লোয়িং হচ্ছে না, অর্থাৎ উইন্ড একেবারে টোটালি স্টপ হয়ে গেছে, অর্থাৎ এই শিপকে এগোতেই দেবে না, এরকম একটা পরিস্থিতি। এখানে বাতাসকে মানুষের মতো ভাবা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে যে বাতাস যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বাতাস একটুও শ্বাস নিচ্ছে না, অর্থাৎ শ্বাস নেওয়ার সময় যে সামান্য এয়ার নির্গত হয় আমাদের নাক দিয়ে, নোজ দিয়ে, সেই ততটুকু বাতাসও নেই। অ্যান্ড দ্য ডেক্স শন ফ্রস্টিলি, কিন্তু জাহাজের যে ডেক্স পাটাতনগুলো সেগুলো কি হচ্ছে, চকচক করছে, শাইনিং করছে, শোন করছে কিসের দ্বারা না, সেগুলো কাভার্ড উইথ ফ্রস্ট, বরফ জমে গেছে, প্রচণ্ড ঠান্ডায় বরফ জমে গেছে, তাই বলছে সেইগুলো কি হচ্ছে, ফ্রস্টিলি, অর্থাৎ কাভার্ড উইথ ফ্রস্ট, তাই সেইগুলো ব্রাইটেনিং করছে, গ্লিমড করছে, চকচক চকচক করছে, শাইনিং করছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, সেই যে নর্দার্ন স্কাই, উত্তর দিকের আকাশ অনেক উপরে উঠে গেছে, হাই অ্যান্ড ব্ল্যাক, উপরে উঠে গেছে এবং কালো, গাঢ় কালো মেঘ আছে, অর্থাৎ বারবার সেই যে ইভিল, ডেথ, পেরিলস, ডেঞ্জার, তার সিম্বল, তার সেটা নিয়ে আসছে, অর্থাৎ নেগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রাকটিভ অ্যাডজেক্টিভ, সেইগুলোই ব্যবহার করা হচ্ছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, সেই সি, এইবার দেখো সিকে কি বললো, প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল, অর্থাৎ এই সিতে জার্নি করে কোনো রিস্ক কান্ট্রিতে পৌঁছানো যাবে না, কোনো ফ্রুটই পাওয়া যাবে না, আনফ্রুটফুল, অর্থাৎ আনপ্রোডাক্টিভ, কোনো কিছু পাওয়া যাবে না, ইউজলেস, একদম টোটাল ইউজলেস। সি ওই জাহাজটাকে কোনো যাত্রা করতেই দেবে না, জার্নি করতেই দেবে না, ওটাকে কোনো কিছু দেবেই না, কোনো কিছু প্রদানই করবে না। ক্লিয়ার? তাই বলছে প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল সি, সেই সি যেন গর্বিত হয়ে বলছে, জাহাজ তোমার যাত্রা থামিয়ে দাও, তুমি কিছুই পাবে না এখানে, তোমাকে শুধু বিপদের সম্মুখীন হতে হবে, গর্বিতভাবে। অ্যাকচুয়ালি আমরা যদি ভাবি আমাদের জীবনে বিভিন্ন ডেঞ্জার আসে, সেই ডেঞ্জারগুলো আমাদেরকে বলে তুই এই কাজ করিস না, আমাদের সফলতার সামনে, সাকসেস পাওয়ার সামনে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে বাধা দেয়। সেই যে ডেঞ্জার, সেই যে পেরিলস, সেইগুলো এত শক্তিশালী হয়, তারা যেন প্রাউডলি বলে স্টপ ইউর ওয়ার্ক, ডোন্ট মুভ ফরওয়ার্ড, আর এগিয়েও না। ক্লিয়ার? সে ঠিক একইভাবে এই যে সিটা, সমুদ্রটা যেন গর্বিত হয়ে এবং আনফ্রুটফুল, অর্থাৎ আনপ্রোডাক্টিভ, যেখানে কিছু পাওয়া যাবে না, গর্বিত স্বরে যেন সব কিছু জানিয়ে দিচ্ছে যে এটা তোমারা জার্নি করে প্রয়োজন নেই। ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, পূর্ব এবং পশ্চিমের যে শিপগুলো তারা কেউ হ্যাপিলি ফিরে এসেছে, কেউ আনহ্যাপিলি ফিরে এসেছে, তারা ফিরে এসেছে। এখানে এটা জোর দেওয়া হলো কেন, থার্ড শিপের কথা বলতে বলতে ফার্স্ট শিপের কথা বলা হয়ে গেল, সেকেন্ড শিপের কথা বলা হয়ে গেল, থার্ড শিপের কথা বলা হয়ে গেল, বলা হওয়ার পর কে কি কোন ডেঞ্জারের সম্মুখীন হচ্ছে বলার পরে বললো ওরা দুজন কেম ব্যাক করেছে, ফিরে এসেছে, বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু থার্ড যে শিপটা সে কিন্তু থামলো না, সে ওয়াইড অ্যান্ড ফার, আরও লং জার্নি করবে, ওয়েন্ট লং ইন্টু অ্যান আনফরগিভিং সি। এখানে দেখো বারবার সির আগে দেখো একটা করে অ্যাডজেক্টিভ অ্যাড হচ্ছে, সিকে ডিসক্রাইব করছে। এই থার্ড শিপের বেলায় প্রথমে পেলাম ডার্কেনিং সি, আনফরগিভিং সি, আনফ্রুটফুল সি, অর্থাৎ যে সি থেকে কিছুই পাওয়ার কোনো আশা নেই। দেখো থার্ড শিপের ক্ষেত্রে কী কী পেলাম, ডার্কেনিং সি, আনফ্রুটফুল সি, আনফরগিভিং সি, ফরগিভ মানে ক্ষমা করা, এক্সকিউজ করা, অর্থাৎ
এই নর্থ শিপ যেদিকে যাত্রা করছে সি তাকে কিন্তু কোনো ক্ষমা করবে না। ক্ষমাহীন সমুদ্র, সেই ক্ষমাহীন সমুদ্রের ভিতরে দূর থেকে দূরে যাত্রা করছে, অর্থাৎ বিপদ এমনভাবে আছে যে বিপদের হাত থেকে সে এসকেপ করতে পালাতে কিন্তু পারবে না। একটু থেকে একটু হয়ে গেলে মৃত্যু অবধারিত। ইনএভিটেবল ডেথ ইজ ওয়েটিং ফর দ্য শিপ, ডিস্ট্রাকশন ইজ ওয়েটিং ফর দ্য শিপ। আন্ডার আ ফায়ার স্পেলিং স্টার, আন্ডার ফায়ার স্পেলিং স্টার, আমরা জানি স্টার, স্টার কিসের সিম্বল? স্টার থেকে আমরা লাইট পাই, আলো পাই। নর্থ স্টার যেটা ছিল আগেকার দিনে এই সেটাকে দেখে মানুষ কি করতো? তোমার দিক নির্ণয় করতো। কিন্তু এখানে যে স্টার, সে স্টার কি? ফায়ার স্পিলিং স্টার। ফায়ার স্পিলিং স্টার মানে সেই স্টার থেকে যেন আগুন ঝরে পড়ছে, আগুন খসে পড়ছে। অর্থাৎ এখানে যদি ভাবি এই স্টার যেন তার রক্তচক্ষু, লাল চক্ষু দেখাচ্ছে। অর্থাৎ লাল এখানে সিম্বল অফ ফিয়ার, সিম্বল অফ টেরার, ভয়ের সিম্বল, ভয় দেখানোর সিম্বল। যে কেউ লাল চোখ দেখানো মানে রক্তচক্ষু দেখানো মানে বারণ করছে যে আর আর এগিয়েও না, রাগান্বিত হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি। কিন্তু থার্ড শিপ এতই ডিটারমাইন্ড হয়ে গেছে, সে লং জার্নি করবেই করবেই। এবার একটু ডিপার মিনিং দেখে নিই। এখানে আমরা বলতে পারি, দেখো ফার্স্ট শিপ সে রিচ কান্ট্রিতে পৌঁছেছে, অর্থাৎ এখানে তিনটে শিপকে যদি আমরা তুলনা করি, তিনটে শিপ হচ্ছে আমরা তিনটে মানুষ তুলনা করলাম, তিনটে মানুষ, এবং তারা যে সমুদ্রে জার্নি করছে, আমরা এই সমুদ্রটা মানুষের লাইফ স্প্যান, মানুষের জীবন, একটা মানুষ হয়তো 60 বছর বাঁচলো কি 70 বছর বাঁচলো, সেই 60 বা সেই 70 বছর, 60-70 বছরের যে লাইফ স্প্যানটা, সেটার সঙ্গে আমরা কিসে তুলনা করতে পারি? ওই সমুদ্রের তুলনা করতে পারি। যে যেদিকে জার্নি করছে, সেই জার্নির শেষে কেউ হয়তো ধনী থাকলো, কেউ হয়তো গরিব থাকলো, কেউ হয়তো প্রচণ্ড পরিমাণে দুঃখের, হয়তো 3 বন্ধু একই সঙ্গে জন্মগ্রহণ করে একই স্কুলে পড়ছে, একই সব হচ্ছে, শেষ পর্যন্ত কেউ প্রচণ্ড গরিব থাকলো, কেউ প্রচণ্ড ধনী হয়ে গেল, কেউ কি খুব কষ্টে কোনো মতে বেঁচে থাকলো, এইরকম একটা পরিস্থিতি হয়। তো ওই যে সমুদ্রকে আমাদের জীবনের সঙ্গে তুলনা করে, জীবনের যে টাইম, আর তোমার হচ্ছে শিপগুলোকে মানুষের সঙ্গে তুলনা করি। সেখানে ফার্স্ট শিপটা আমরা রিচ কান্ট্রিতে পৌঁছালো, আমরা ভাবলাম একটা ধনী লোক, যার জীবনে কোনো দিন কোনো কিছুর অভাব হয়নি, এবং সে খুব তাড়াতাড়ি ওই নিজের বাবার টাকা পয়সা থাকা সত্ত্বে সেই টাকা পয়সার জন্য সে খুব তাড়াতাড়ি সাকসেস অ্যাটেইন করেছে, তার কোনো কষ্ট হয়নি। ঠিক তারই অপোজিটে, যেহেতু ইস্ট আর ওয়েস্ট দুটো অপোজিট বলেছে, আরেকটা শিপ আরেকটা মানুষের সঙ্গে তুলনা করে, যে গরিব মানুষ, কিন্তু সে ট্রাই করেছে ধনী হওয়ার, চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, অর্থাৎ তার তো টাকা পয়সা ছিল না, সেই পরিস্থিতির চাপে, সিচুয়েশনের চাপে সে বাধ্য হয়েছে, যেমন সেকেন্ড শিপটা ফোর্সড করেছে তার জার্নি স্টপ করার জন্য, বাধ্য হয়েছে, সে কিন্তু বাধ্য হয়েছে তার জার্নি স্টপ করতে, সেখান থেকে ফিরে এসেছে, কিন্তু ট্রাই করেছে, এটাই তার পাওয়া, যে সে ট্রাই করেছে, কিন্তু পরিস্থিতি এত খারাপ ছিল, সে আর সেই পরিস্থিতির সঙ্গে ফাইট করতে পারেনি। আমাদের জীবনে আমরা সাকসেস পাওয়ার পথে, কোনো একটা কিছু অ্যাচিভ করার পথে অনেক এরকম বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য আমাদের ফাইট করতে হয়। কেউ ফাইট করতে পারে, ফাইট করেই যায়, কেউ ফাইট না করতে পেরে সেখান থেকে পিছিয়ে আসে। ঠিক আছে, তাহলে 3 ships sailed 3 different destinations, namely the west, the east and the north. Each ship underwent different experiences, প্রত্যেকটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের মধ্যে গিয়েছে as well. They probably indicate 3 types of life of human beings experiences. তারা হিউম্যান বিংসের 3 ধরনের অভিজ্ঞতার কথা বলেছে। প্রথমটা, দিস ক্যান বি ইন্টারপ্রেটেড পারসন হ্যাভিং riches or wealth. Second person, having no wealth or very poor person, we can say in this type. And the third sheep, continuous struggle of human, আমাদের বেঁচে থাকার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমরা যে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি, সিচুয়েশনের সঙ্গে, অ্যাটমসফিয়ারের সঙ্গে, প্যারিলসের সঙ্গে, ডেঞ্জারের সঙ্গে। ঠিক আছে, যারা এই বিপদের সঙ্গে লড়াই করতে পারে না, তারা জীবন থেকে পালিয়ে যায়, অনেকে সুইসাইড করে। কিন্তু এখানে
সেই যে থার্ডশিপ, তার যে ডিটারমিনেশন, যে যতই বিপদ আসুক আমি এর সঙ্গে লড়ে আমি নর্থে যাচ্ছি, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবই, আমি আমার সাকসেস অ্যাচিভ করেই ছাড়বো, আমি আমার অ্যাম্বিশন ক্যাপচার করে তারপরে আমি আমার জার্নি শেষ করব। কোনো বিপদকে সে ভয় পায়নি। এখানে দেখো আমরা বলেছি কবি পোয়েট লরেট পেরেছিল, কিন্তু সেটা রিফিউজ করেছিল। অর্থাৎ এই প্রথম দিকে অ্যাকচুয়ালি কবির প্রথম দিকে এমন ছিল, এটা রোমান্টিসিজমের সময়, রোমান্টিক যুগে তিনি এই লেখা আরম্ভ করেন। তখন যে কবিদের যে লেখা ছিল সেই লেখার সঙ্গে তার একটু অন্যরকম লেখা ছিল। ইনি টমাস হার্ডির খুব ভক্ত ছিলেন বলা চলে, টমাস হার্ডির দ্বারা খুব ইনফ্লুয়েসড হয়েছিলেন। তার এনার লেখাগুলো রোমান্টিক যুগ থেকে একটু অন্যরকম ছিল, সেই জন্য এনাকে অনেকে প্রচুর সমালোচনা করত। এই যে সমালোচনা বিষয়টা, এত সমালোচনা করা সত্ত্বেও তিনি তার লেখা চালিয়ে গেছেন, তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। এই থার্ডশিপ বলতে কবি থার্ডশিপের সঙ্গে নিজের লাইফের তুলনা করেছেন। আমরা তাই বলতে পারি দ্য লাস্ট ওয়ান ইজ দ্য নট শিপ হুইচ আনলাইক দ্য আদার টু রিপ্রেজেন্ট দ্য পোয়েট হিমসেলফ। সেটা অন্য কাউকে রিপ্রেজেন্ট করে না, দ্য পোয়েট হিমসেলফ হু আন্ডারগোস হিজ ওন লাইফ, যিনি তার নিজের জীবনে এই ধরনের বিপদ, ডেঞ্জার, পেরিলের সম্মুখীন হয়েছেন। ফ্রম দ্য ডেপিকশন অফ নেচার ইট স্ট্যান্ডস আউট দ্যাট লাইফ অ্যাজ এক্সপিরিয়েন্সড বাই লার্কিন ইন দ্য আর্লিয়ার পার্ট অফ দ্য ক্যারিয়ার, তার জীবনের প্রথম দিকে আর্লিয়ার পার্ট অফ হিস ক্যারিয়ার অ্যাজ এ পোয়েট, তিনি একটা লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতেন এবং সেখান থেকে পোয়েট হিসেবে এসেছিলেন। অনেকে তাকে ভালো চোখে দেখতো না, প্রচুর ক্রিটিসিজম তাকে টলারেট করতে হয়ে কিন্তু তিনি এস্টাবলিশড হয়েছেন। তাই তার আর্লিয়ার লাইফে যত ক্রিটিসিজম তাকে টলারেট করতে হয়েছে, সেই সমস্ত কিছু টলারেট করেও তিনি এগিয়ে গেছেন, তিনি থামেননি, তার লেখা থামাননি। প্রচুর বড় বড় লেখকও তার সমালোচনা করেছেন। ঠিক আছে, এইখানে এই যে ফায়ার স্প্লিং স্টার, এই যে ফায়ার স্প্লিং স্টার, স্টার বলতে নক্ষত্র বা স্টার বলতে সে যুগের বড় বড় লেখক যারা স্টার রাইটার, তারা কিন্তু রক্তচক্ষু দেখিয়েছেন। অর্থাৎ তারা তাকে প্রচুর ক্রিটিসিজম করেছে, সমালোচনা করেছেন, তবুও তিনি তার রাইটিং চালিয়ে গেছেন। ঠিক আছে, তাকে গ্রেট পোয়েট হিসেবে মানাই হতো না, কিন্তু ধীরে ধীরে তিনি কিন্তু গ্রেট পোয়েট হয়ে গিয়েছেন। তবুও এই কবি তেমনভাবে লাইমলাইটে আসেনি জীবনে। এই হলো কবিতার মূল বিষয়।